আগে আমি একদিন স্কুলে এসেছি। স্কুলে এসে আমাদের এই ক্লাস ছিল। অতএব আমরা স্যারকে আমাদের বিদ্যালয়ে কার্যভার গ্রহণ করেছিলেন 1-3-1994 সাল এবং তিনি তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছিলেন 31-12-2013। স্যার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিগার আমাদের মধ্যে। আমাদের বিদ্যালয়কে সার্বিক উন্নতি করার জন্য শুধু মথুরাপুর 2 ব্লকের মধ্যে নয়, ডায়মন্ড হারবার সাব ডিভিশনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস এটা পরিণত হয়েছে স্যারের হাত ধরেই। তাই আজ কৃতজ্ঞ যে সকল প্রাক্তন ছাত্র সহদেবপুর কায়ুতকে আমরা অনুরোধ করছি, আপনি আসুন স্যারের প্রতিকৃতিতে। স্যারের স্মৃতিচারণায় কিছু বলতে চান, তারা এখানে এসে নামটা দিয়ে যাবেন। সময় থেকে ওনার থাকা পর্যন্ত আমি একটু স্মৃতিচারণ করতে থাকবো বলে আপনাদের কাছে অনুরোধ করছি। আমি মনে করি যদি আমি তার সম্পর্কে কিছু অন্তত না বলি তাহলে আমার মনে দুঃখ থেকে যাবে। 1994 সাল, সেই সময় রায়দিঘি চন্দ্রকান্ত বিদ্যালয়ে উচ্চ বিদ্যালয় তখন ছিল না। চন্দ্রকান্ত বিদ্যালয়ে তখন দুর্দশা, খুবই দুর্বল অবস্থা, শিক্ষক কম, অ্যাকোমোডেশনে যা ছিল তারও অভাব, নানা রকম সমস্যা। সেই সমস্যার মধ্যে একজন প্রধান শিক্ষকের প্রয়োজন। এই বিদ্যালয়ে একজন শিক্ষক, তিনিও আজকের নেই, তিনি হলেন ইংলিশ টিচার কালীপদ দাস মহাশয়। তিনি একদিন ডেকে বললেন যে আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেওয়া হবে, তোরা একটু চেষ্টা করে অন্তত ভালো প্রধান শিক্ষক নিয়ে আসার ব্যবস্থা কর। কোনো শিক্ষক হতে লাগলাম যে কীভাবে দরখাস্ত আনা যায়। তার আগে আরও অনেক ঘটনা ঘটত। অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা এখানে থাকতো। থাকার পরে যখনই নবম শ্রেণীতে উঠবে তারা আর এখানে থাকতে চাইতো না, তারা চলে যেত অন্যত্র। অনেক বন্ধু বান্ধব তারাও, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে তোমরা তোমাদের ছেলে মেয়েদের নিয়ে চলে যাচ্ছ কেন? বলবে দাদা এখানে থেকে কিছু হবে না, এ ছেলেদের সম্ভব নয়, ওই জন্য আমি নিয়ে চলে যাচ্ছি। অথচ ক্লাস 8 পর্যন্ত তখন আমাদের দুটো ছাত্র সংখ্যা, নবম দশম এই দুটো শ্রেণীতে ছাত্র সংখ্যা কমে গিয়ে অনেক কমছে। তখন আমি ওই অ্যাপ্লিকেশন জোগাড় করার চেষ্টা করলাম। আমি আমার ভাবনা চিন্তা দিয়ে খোঁজ খবর নিয়ে যেখানে আমি পেরেছি সেখান থেকে অ্যাপ্লিকেশন এনেছি। আমি একা নিয়ে এসেছিলাম প্রায় 4খানা অ্যাপ্লিকেশন।
তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন ছিল আজকে যিনি আমাদের এখানে নেই, সুখদেব হালদার মহাশয়, ডক্টর সুখদেব হালদার মহাশয়, তার অ্যাপ্লিকেশন আমি আনার জন্য স্কুলে যাই। স্কুলে গিয়ে দেখি উনি আমার সঙ্গে কথা বলতে পারছেন না, বলছেন এখন বলা যাবে না, আপনি একটু অপেক্ষা করুন, আমি টিফিনের সময় কথা বলবো। আমি ওনার অ্যাপিয়ারেন্সগুলো লক্ষ্য করছিলাম, দেখছিলাম যে উনি এত ব্যস্ত, সে আর কি বলবো। আমি তখন অপেক্ষা করলাম ওনার জন্যে। আর সেই ফাঁকে আমি খাওয়াপাড়া স্কুলে 5 থেকে ক্লাস 8 পর্যন্ত ওদের ছাত্র সংখ্যা আমি একটু দেখছিলাম। তারা রাজি হলেন, কিন্তু সায়েন্স করতে রাজি হলেন না। বললেন সায়েন্স দেওয়া যাবে না, এখন স্টাফ নেই, আপনি কিভাবে এদেরকে পড়াবেন, কিভাবে চলবে স্কুলটা। উনি বললেন আমি একজন সায়েন্সের টিচার, আর আমি যদি এখানে সায়েন্স খুলতে না পারি 11-12-এ, তাহলে আমার এ নিয়ে কী লাভ, আমি নেব না বলে রাগারাগি করলেন। তারপরে জানি না উপরওয়ালাদের কি মতিগতি হলো, হওয়ার পরে উনি মেনে নিলেন, সেটাকে নিয়ে আমাদের এখানে সায়েন্স খোলা হলো। আমি জানি না আজ পর্যন্ত কটা স্কুলে প্রথম থেকেই সায়েন্স খোলা হয়েছে, এটা আমার খুব একটা জানা নেই। হাতে গোনা হয়তো কয়েকটা স্কুল হতে পারে, তার মধ্যে রায়দিঘি চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়। তাই আজকে এই স্মরণ সভায় আমি সবাইকে, সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলীর কাছে, আমি উচ্চ মাধ্যমিক যখন পরীক্ষা দিতে যাই খালাপাড়া স্কুলে, তখনই সুখদেব বাবুর সঙ্গে আমার পরিচয় হয়। সেই থেকে ওনার সঙ্গে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং ওনার সঙ্গে আমি সবসময় যোগাযোগ রাখতাম, এবং পড়াশোনার ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে আমি যোগাযোগ রাখতাম। এছাড়া পরিচালন সমিতির সদস্য হিসাবে আমি 2013 সালে এই স্কুলে আসি। তারপর থেকে স্যারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং আমার যারা পরিচালন সমিতি যারা ছিলেন তাদেরকে সঙ্গে করে নিয়ে এই স্কুলটাকে আমরা অত্যাধুনিক স্কুল হিসাবে চিহ্নিত করেছিলাম। কারণ যখন আমি এই স্কুলে পড়ি তখন আমাদের এই স্কুলের রেজাল্টের অবস্থায় ছিল দৈন্য দশা। 3rd ডিভিশন ম্যাক্সিমাম পেত, 2nd ডিভিশন খুব ভালো হলে 1st ডিভিশন হতো। তখন এর হায়েস্ট নাম্বার ছিল মনে হয় 545, আমাদের নজরুল সিপাহী পেয়েছিল আমাদের আগে। সেই রেজাল্টই ছিল তখনকার প্রথম। কিন্তু সুখদেববাবু আসার পর থেকে যে রেজাল্টের মান উন্নয়ন হয়েছে, এবং রেজাল্ট দিয়ে আমরা দক্ষিণ 24 পরগনা একটা স্কুল হিসাবে যে প্রতিষ্ঠিত করতে পেরেছে, এজন্য সুখদেববাবুর অবদান অনেক। যাই হোক, 4 বছর ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছে। মানুষ হিসাবে উনি যেমন একজন সাধারণ লোকের সঙ্গে মিশে যেত, ঠিক তেমনি আমাদের ম্যানেজিং কমিটি পরিচালন সমিতি হিসাবে আমার সমকালীন যারা পরিচালন সমিতির মেম্বার ছিল তাদেরকে নিয়ে আমরা আজকের যেখানে আমরা বসে আছি এই উপরে বেদনা মর্মাহত হচ্ছে। তবু আমাকে স্মৃতিচারণা করার জন্যে, 2-4 কথা বলার জন্য বলেছে। আমি ওনার ভালো দিক তো সবাই বলছে, কিন্তু ওনার খারাপ দিক কি ছিল না? আমি অন্তত খুঁজে পাইনি। আমরা যখন পরিচালন সমিতি এসছি তখন এই বিল্ডিংটা, ওই সামনের দিকটা কেবলমাত্র শিক্ষকদের বসার জায়গাটা ছিল। বাদবাকি যে বিল্ডিংটা এদিকে দেখা যাচ্ছে এখান থেকে ওই পর্যন্ত আমাদের আগের যারা পরিচালন সমিতি ছিল, ঠিক সেই মুহূর্তে আমরা যে সময় পরিচালন সমিতি এসেছি, আমাদের পরিচালন সমিতিটা অন্য বছরের থেকে সব থেকে উল্লেখযোগ্য পরিচালন সমিতি ছিল। তার কারণ আমি আপনাদের সঙ্গে একটু বুঝিয়ে বলবো। কারণ এখানে বর্তমান স্কুলে একটা রাজনৈতিক ডামাডোল ম্যাক্সিমাম স্কুলে শিক্ষার বিষয়ে প্রবেশ করেছে, যার জন্য শিক্ষা আছে কোন জায়গায় মান আছে আমি আজও পর্যন্ত নির্ধারণ
করতে পারি না বা আমার স্কুলের মান কোন জায়গায় গিয়েছে সেটা আমি উন্নয়ন মানে বুঝতে পারি না। আমাদের সময় যে সময় হয়েছে সেখানে আমরা নির্বাচন পরিচালন সমিতি মানে গার্জেনদের অভিভাবক দ্বারা পরিচালিত হয়ে আমরা কিন্তু স্কুলে নির্বাচিত হয়েছিলাম এবং আমার সমসাময়িক যারা ছিল তারা হচ্ছে গৌর গায়েন, আমার স্বপন মণ্ডল, অশোক গায়েন, বিশ্বজিৎ সাহা, সনদপুর গায়েন আর সাত্তার মাস্টার। কি ভাগ্যের পরিহাস পরিচালনা বা কি মানে ঈশ্বরের অবদান, কি আমাদের ঐশ্বরিক আশীর্বাদ সেটা আমি বলতে পারবো না। আমরা এমন ভাবে পরিচালন সমিতি গঠন করেছি যেখানে রাজনৈতিক দামাদলের মধ্যে আমরা কিন্তু সেই সময় প্রত্যেকটা দলের রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমরা ওই পরিচালন সমিতিতে ছিলাম। এসইউসি, সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি সমস্ত রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি ছিল। কিন্তু সৌভাগ্যের বিষয় সেইখানে কিন্তু আমাদের স্বপন মণ্ডল আছে, উনি একটা কি দুটো ভোটে গেলে যেভাবে যে বল মারতে গেলে একটা খুঁটি পুঁতে তার ধারে গরু ভরে কিন্তু খুঁটিটা ঠিক পোতা থাকে। আমরা যে স্কুলে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে চাই, আপনার খুঁটিটা শক্ত করে পুঁততে হবে। আপনার কোথায় কি অসুবিধা আপনি বলুন। উনি বলেন বাবা আমার কোনো অসুবিধা নেই, তোমরা যদি আমাকে ঠিক মতো সাপোর্ট করো আমি স্কুলকে আরো উন্নত থেকে উন্নততর জায়গায় পৌঁছে দিতে চাই। 11টা পাঁচে ঢুকে 9টা পাস করবে, 10টা পাস করবে, অ্যাটেন্ডেন্স সিএল সব ঠিক মতো করতে হবে। বলে আমরা করব আর অন্যান্য সবার ক্ষেত্রে হবে। যেটা বলছি হেড স্যার সেটা আপনারা মান্যতা দিয়ে চলতে থাকুন, তারপরে দেখা যাবে আমার চাই রেজাল্ট। উনি তাদের মান্যতা দিয়ে স্যারেরাও ঠিক টাইমে আসতো এবং যে স্যার দেরিতে আসতে ওই কাছের কাছে ফিরেই যেত। তারপরে বলা হলো কোনটা না, ছেলেদের হচ্ছে তাদের ড্রেস, এই যে ড্রেস পরে আসে, চুলে ছাট পরে আসে, এগুলো পরিবর্তন করতে হবে। আর হ্যাঁ স্যার আমি করে আপনি শুরু করুন, তখন গেটটা আগে বাদ দেওয়া এটা নেই, পয়সা করতে হবে। মানে আপনি যদি বলেন পয়সা করতে হবে তাহলে কি করে হবে? তাই একটু অভিভাবকদের ডেকে নিয়ে একটা মিটিং করে এই পরিস্থিতি করতে হবে, বাথরুম পরিষ্কার করতে হবে, একটা মিটিং করে ছেলেদের ফিজ অন্তত 5-10 টাকা করে বাড়িয়ে দেওয়া হবে বলে জরুরি তলব করে স্যারদের ডেকে গিয়ে একটা ওই বাথরুম পরিষ্কার করার জন্য লোক নিয়োগ করা হলো। ওই তখন হসপিটালে মনে থাকতো 5-6 টাকা দেওয়া হতো, তার সে কম মাইনে বলে সে ওই সপ্তাহে 2 দিন 1 দিন আসার কথা বলে, যে ডেট ছিল সে ডেটে সে আসবে না। হেড স্যার নিজে পরিষ্কার করবে, আমি এসে দেখি হেড স্যার পরিষ্কার করতে, আমি চুপ করে থাকবো? আমি কিন্তু আমার কোনোদিন বাড়িতে আমার বাথরুম পরিষ্কার করিনি, আমার বাড়িতে বাথরুমে জলও দিইনি, স্কুলে ঝাঁটও দিইনি। আমি স্কুল বসার আগে সকালে আগে আসার আগে শান্তির আগে দিয়ে সমস্ত ঝাঁট দিয়ে। তেমনি আমাদের সুখদেব বাবুর ক্ষেত্রেও একই। আমি দেখেছি, আমার জীবনে আমি দেখি যে আমি দক্ষিণ কাশ্মীর হাই স্কুল, ওই স্কুলে পড়াশোনা করেছি। 25-26 জন শিক্ষক ছিলেন বা শিক্ষিকা যারা ছিলেন, হেডমাস্টার তো আছে, তার মধ্যে দেখা যাবে 2-1 জনের শিক্ষক দেখলে ছাত্রছাত্রীরা যেমন ভয় পেত, তদ্রূপ এই বিদ্যালয়ের আমাদের যার নিয়ে আছে স্মরণসভা প্রয়াত ডক্টর সুখদেব হালদার মহাশয়, ওনার দেখলে ছাত্রছাত্রীরা যেমন কি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা ভয় পেতেন। সুখদেববাবু শুধু আমাদের শ্রীবলতলা চন্দ্রকান্ত হাই স্কুলের শিক্ষকতা করেননি, উনি খানাপাড়া হাই স্কুলের শিক্ষকতা করেছেন, দিঘিপাড়া হাই স্কুলের শিক্ষকতা করেছেন, এমনকি রায়দিঘি কলেজের প্রিন্সিপাল হিসাবে বহুদিন এই কলেজ মানে এই বিদ্যালয়ে ওর ছাত্রছাত্রীদের পড়াশোনা করেছেন। যারা এই বর্তমান স্কুলের শিক্ষকতা করছেন বা শিক্ষিকা আছেন, তার সংস্পর্শে যারা এসেছেন, তার আদর্শে যারা অনুপ্রাণিত হয়েছেন, তারা তো তার
সমস্ত গুণটাই জানেন। আমি জানি আজকের আমাদের বিদ্যালয়ের স্মরণসভা, ওনার মৃত্যুর পর আমি বিশেষ করে খবর পাওয়ার পর আমাদের শিক্ষক বিধানের কাছ থেকে খবর পাওয়ার পর আমাদের বিদ্যালয়ের অন্যান্য অনেক শিক্ষক শিক্ষিকাকে আমি খবরটা দিয়েছি, সাথে সাথে দিঘির পাড় বা অন্যান্য যে সমস্ত জায়গায় খবর পেয়েছে, তার মধ্যে আমার যেটুকু মনে আছে খাড়াপাড়া হাই স্কুল। জানি না ওখানে কি কারণে আমাদের এরকম মানে আসবার সময় হয়তো একটু নামিয়ে ফুল দিয়ে ওনার একটু সমবেদনা জানানো। আমি খবর নিয়েছি দিঘিরপাড় হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা ওনার বাড়িতেও এসেছিলেন। যাই ওনার আদর্শে তো আমি 2014 সালে এই বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি বা আমার সদস্য হিসাবে এসেছিলাম। আমার সঙ্গে আমার তৎকালীন সময়ের সদস্য যারা আছেন তারাও ছিলেন। সেই সময় থেকে 2025 এপ্রিল পর্যন্ত এবং আমার পরিবারের পক্ষ থেকে আমিও সমবেদনা জানিয়ে সকলকে স্কুলে আসতাম এবং বিভিন্ন বিষয়ে আমার ছেলে মেয়ে বা অন্যান্য বিষয়ে খোঁজ খবর নিতাম। তা আমার লাইফে আমি এক সময় নলগোনা স্কুলে পড়েছি, কাশীনগর হাই স্কুলে পড়েছি, কলেজে অন্য জায়গায় পড়েছি। আমার দেখা একজন হেডমাস্টার মশাই, যিনি এই সকাল 8টায় 9টায় স্কুলে আসেন, আবার স্কুল থেকে স্কুলের সময় শেষ করে 8টা 9টা 10টায় সন্ধ্যায় ফিরে যান। এইরকম মনে হয় আমার মনে হয় না আজ পর্যন্ত আমি কোন স্কুলে আমি যতদিন পড়াশোনা করেছি কোনো হেডমাস্টার মশাইকে আমার এই পরিশ্রম করতে আমি দেখিনি। এটাই সব থেকে আমার ভালো লেগেছে। সেই জন্য আমার মনে হয় এইরকম একজন হেডমাস্টার মশাই, যিনি 1994 সালে এখানে জয়েন করার পর থেকেও এই 10-15 বছরের মধ্যে এই বিদ্যালয়টাকে একটা উন্নত থেকে উন্নত স্তরে পৌঁছে দিতে পেরেছে। আমরা ম্যানেজিং কমিটিতে আসার পর প্রথম আমাদের মনে হয়েছিল যে ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে স্কুলে আসতো এবং বিভিন্ন সময় তারা এই বিদ্যালয় থেকে তারা মোবাইল নিয়ে বিভিন্নভাবে তারা ফোনে যোগাযোগ করে বেরিয়ে চলে যেত। তা আমাদের প্রথম মনে হয়েছিল যে ছাত্রছাত্রীদের স্কুলে মোবাইল আনা বন্ধ করতে হবে। এবং শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থী যারা আছে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। অনেকে অনেক কিছু ভুলে গেছে, নতুন করে আমি সেভাবে যাচ্ছি না। এখানে অনিমেষ বাবু আছে, আমি অন্য দিক একটা আলোচনা করছি। শুধু আমরা যারা ছাত্রছাত্রী আছি তাদের কাছে যে আদর্শ ডক্টর সুখদেব হালদার তা নয়। অনেক শিক্ষক এবং শিক্ষিকা দ্বারা অনেক রিটায়ার হয়ে গেছে এবং যারা আছেন তাদের মধ্যে প্রাক্তন কয়েকজন আছে, অনিলবাবু বিশেষ করে আরো অনেকে আছে। তা আমাদের সুখদেববাবু বলতে আমরা অজ্ঞান। ওনার একটা নতুন দিক আমি আলোচনা করছি যে আমরা ম্যানেজিং কমিটি বা আমি লাইভ মেম্বার বা আমাদের বিশিষ্ট কয়েকজন শিক্ষক মিলে আমরা প্রতি বছর একটা শিক্ষামূলক ভ্রমণ করতাম। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত ছাত্রছাত্রী নিয়ে আমরা প্রতি বছর আমরা বেড়াতে যেতাম। ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই যে আমরা যাইনি। ছাত্রছাত্রীদের যেমনই গাইড করতে তেমন শিক্ষক শিক্ষিকাদেরও গাইড করতে। ওনার মধ্যে একটা গুণ ছিল, কোনো শিক্ষক বা কোনো ছাত্রছাত্রীকে উনি নাম করে ডাকতেন না। আমি এইটা খুব দেখতাম। ছাত্রদের উনি বাবু বলে সম্বোধন করতেন। ওনার মধ্যে কি একটা সমন বিদ্যা আছে, সব ছাত্রছাত্রী আকৃষ্ট হতো। লেখাপড়া, তার চারিত্রিক গঠন, স্কুলের নিয়ম শৃঙ্খলা
অটোমেটিক তারা ফলো করত এবং রাজনীতি শিবতলা 15 নম্বর উচ্চ বিদ্যালয়ের একটা আদর্শ শিক্ষালয় হয়েছিল ওনার আমল থেকে। যা হোক, ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক সময় লাগবে। যা হোক, আমরা ভারতবর্ষের দক্ষিণ থেকে উত্তরে, পূর্ব থেকে পশ্চিমে, আসাম, মেঘালয়, শিলং, অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, পুরী, দীঘা এবং আমাদের জয়গাঁও, বিভিন্ন জায়গায় আমরা প্রতি বছর ছেলেমেয়ে নিয়ে যেতাম এবং গার্জেনরা সুখদেববাবু বা আপনার পরিচিত শিক্ষক মন্ডলী যারা ছিলেন, অনিমেষবাবু আর অনেক শিক্ষক ছিলেন আমাদের সঙ্গে। এবং একজন ডক্টর সুদেশ নারায়, অধ্যাপিকা, গান্ধীনগর আইআইটি গুজরাট। তিনি এখানে উপস্থিত থাকতে পারেননি। তিনি লেখনীর মাধ্যমে স্যারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। সেই লেখাটি পাঠ করে শোনাবে আমাদের একাদশ শ্রেণীর ছাত্রী শ্রেয়া হালদার। শ্রেয়া, তুমি কাছে চলে এসো। আমি তার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। সেই সঙ্গে আমি বিদ্যালয়ের সমস্ত শিক্ষককেও আমার প্রণাম জানাচ্ছি। তিনি ছিলেন একাধারে আদর্শ শিক্ষক, অভিভাবক এবং আমার জীবনের এক অনন্য পথ প্রদর্শক। তার নীতি, সততা, জীবন দর্শন আমাকে প্রতিটা পদক্ষেপে অনুপ্রাণিত করে। তার তত্ত্বাবধানে আমি দক্ষ শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণের সৌভাগ্য অর্জন করেছি এবং একটি আদর্শ বিদ্যালয়ের সমস্ত সুযোগ সুবিধা পেয়েছি। তার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সকল শিক্ষকদের নিরসর পরিশ্রম ও উৎসাহ আমাকে কখনোই আশাহীন হতে বা নিজের উপর বিশ্বাস হারাতে দেননি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তার শিক্ষা ও প্রেরণা আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবে। এবং আয়োজন করার জন্য আমাদের স্কুলের শিক্ষকদের এবং পরিচালনা সমিতির সমস্ত সদস্যদের, গ্রামের গরিব মানুষদের জন্য বিশাল কর্মকাণ্ড ওনার, যেখান থেকে বিদেশ থেকেও মানুষ আসতেন ওই গরিব মানুষদের মুখে একটুখানি খাবার তুলে দেওয়ার জন্য। তো সেই কথা বাবার কর্মকাণ্ডের কাছে বলে শেষ করা যাবে না। ওনার কর্মকাণ্ডের কাছে উনি এতটাই বিশাল, নিজেদের বড় ক্ষুদ্র মনে হয়। আর এখন উনি এতটাই বিরল, হয়তো ভগবান ওনার রোগটাকেও খুব বিরল একটা রোগ দিলেন, ধরা পড়ার 1 মাসের মধ্যে উনি আর আমাদের মধ্যে রইলেন না। এতটাই বিরল, ডক্টর বললেন যে আমার এত কর্মজীবনে এইরকম পেশেন্ট এই মাত্র 2 জনকে দেখলাম। ওনার চিকিৎসার উপরে পড়ার সম্পূর্ণভাবে হয়তো আমরা সুযোগ পেলাম না, কিন্তু আমরা যখন এই 40 দিনের টানা পড়েন এত ক্লান্ত বিধ্বস্ত, সেই রকম অবস্থায় উনি যখন আমাদের ছেড়ে চলে গেলেন, যখন আমরা প্রচন্ড ভারাক্রান্ত, তখন আমি যখন এলাম বাবাকে নিয়ে শেষবার এখানে, দেখলাম আমরা শুধু নই, আমরা পরিবার বর্গ শুধু নই, অগণিত শিক্ষক, অগণিত ছাত্র ছাত্রী, সবাই চোখে জল। তখন বুঝলাম বাবার পরিবার শুধু আমাদের কয়েকজনের মধ্যে নেই, ওনার পরিবার বিস্তৃত। তখন নিজেকে দুঃখ হচ্ছিল, কিন্তু নিজের মুখে একটা অহংকার এসেছিল, আনন্দ পেলাম যে আমাদের দুঃখটা শুধু আমাদের নয়, সবাই। আজ এই এত কর্মব্যস্ত জীবনে এত প্রাক্তন ছাত্র ছাত্রী যে দাদা দিদিরা এসছেন, হয়তো আমি অনেককে চিনিও না, বা এই ছোট ছোট ভাই বোনরা যারা এসছেন তাদের আমি চিনি না। শুধু আমি এইটুকুনি বলবো যে বাবা মারা গিয়েছেন, ওনার নশ্বর শরীর নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আত্মা তো অবিনশ্বর, উনি বেঁচে থাকবেন আপনাদের মধ্যে, এই ছাত্র ছাত্রীদের মধ্যে। উনি হয়তো আজ উপর থেকে দেখছেন, উনি প্রচন্ড এই অবসর জীবনে খবর রাখতেন স্কুলের, যখন ভালো রেজাল্ট হতো, যখন অনেকের স্যার দিতেন, জানাতেন, উনি প্রচন্ড গর্ববোধ করতেন। আজও হয়তো উনি উপর থেকে এটাই দেখবেন এবং গর্ববোধ করবেন। সুতরাং আমার এখনো ছেলে মেয়েদের অনেক অনেক স্নেহ ভালোবাসা। আমরা যা স্মৃতিচারণ করতে এসেছি, আমরা কিন্তু স্মৃতিচারণ করে তার সেই কর্মজীবন আমরা শেষ করতে পারবো না। আমি এই স্কুলের ছাত্রী, আমি 88 সালের পাড়া, কিন্তু আমি 86 সালে আমাদের প্রথম সারি যারা ছিলাম, আমরা পরপর 3-4 জন চলে যাই। আমার ক্লাসমেট ছিল শান্তনু, সে বর্তমান স্কুলে পাঠরত থেকে আবার সেই স্কুলের শিক্ষক হয়ে আমাদের
গর্বের বিষয় যে, কিন্তু আমার উত্তরসূরি মানে আমার সন্তানও এসেছিল এই স্কুলের ছাত্রী হিসাবে। সে প্রায় গিয়ে বলতো, মা যেটু কি আমার পড়া ঠিক জানতে পারতো, আজকে আমার পড়া হয়নি, যেটু কি করে জানে? আমি বলি, দেখ, যারা এই সন্তানদের পরিচালন করে তারা ঠিক বোঝে যে কার মধ্যে কি আছে। সে পড়া তৈরি করেছে কি বদমাইশি করছে, তাদের চোখের দিকে তাকালেই বোঝা যায়। এমন একটা মানুষ যার কর্ম ছিল, আমরা জানি এক মনীষীরা বলতেন যে জীবন মানে আয়ু নয়, জীবন মানেই কর্ম। তা আমাদের এই দাদাভাইকে দেখে, উনি শুধু শিক্ষক নয়, হেডস্যার না, উনি আমার পরম আত্মীয়, আমার ভাসুর ঠাকুর। তাই উনি সবসময় বলতেন, দেখো বৌমা, সবসময় ভয় পাবে না, নিজেরা যদি ভয় পাও তাহলে সন্তানরা কি করে এগোবে, নিজেরা সাহস অবলম্বন করো। আমি বলি, এইটুকু মেয়ে কি করে গাড়ি করে যাবে? বলে, দেখবে তোমাদের আগে ও ঠিক গাড়িতে চলে যাবে। ওনাদের সাহসে বর্দা, মানে বর্দার সঙ্গে অতটা পরিচয় হয়নি, মেজদা এবং সেজদার সঙ্গে যতটুকু জানি, ওনারা মানুষ নন, মানুষ রূপী ভগবান। তাই তার কর্মজীবন আলোচনা করলে শেষ করে, তিনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন। যেদিন ওনারা এই সব সংবাদ শুনেছি, অনিমেষরা ফেসবুকে পোস্ট করেছিলেন সারের এই শেষ যাত্রা, হঠাৎ আমার মেয়ে ফোন করে বলে, মা জেঠুর কি হয়েছে? বলি, মা আমি তো ঠিক জানি না, আচ্ছা আমি জেনে দেখছি। সঙ্গে সঙ্গে আমাদের মানুষটাকে ফোন করি, মানুষটা বললেন, হ্যাঁ ঠিকই শুনেছে ও মেয়ে। সঙ্গে সঙ্গে আমার স্কুলের বাচ্চাদের নিয়ে শুধু বলি, বাবু তোরা একটু উঠে দাঁড়া। বলে, কেন? আমি বলি, আমি যেটা বলছি তোরা একটু বল। ওই জন্য সত্য যুগে যেটা তার একটা ছোটখাটো মানুষ, সর্বকায় মানুষ, শুধু আকার আকৃতি, কিন্তু তার চিন্তা ভাবনা, তার আদর্শ, তার উদ্যম, তার অনুপ্রেরণা ঠিক তখনই উচ্চমানের ছিলেন। সেই সময় রায়দিঘি স্কুল শুধুমাত্র মাধ্যমিক স্তর পর্যন্ত ছিল। এখানকার তৎকালীন প্রধান শিক্ষক চলে যাওয়ার পর সেই সময় যারা পরিচালন সমিতিতে ছিলেন এবং আমাদের শ্রদ্ধা অমরদা যে শিক্ষাচালন করলেন, অমরদার উদ্যোগে এবং সেই সময়কার পরিচালন সমিতির সকলের চেষ্টায় সত্যের বাবুকে আমাদের রায়দিঘি হাই স্কুলের প্রধান শিক্ষক পদে নিয়েছিলেন। তারা যদি সেই দায়িত্ব সহকারে না নিয়ে আসতেন তাহলে আজ রায়দিঘি হাই স্কুল এই জায়গায় পৌঁছব না। তার ইচ্ছা, তার চেষ্টায় রায়দিঘি হাই স্কুল সুন্দরবন তথা দক্ষিণ চব্বিশ পরগনার এক অন্যতম উচ্চ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি শুধু তার একার চেষ্টায় এটা করতে পেরেছে বলে আমার মনে হয় না। তিনি আসার পর তার সান্নিধ্যে যে সমস্ত শিক্ষকরা তার পুত্র সমস্ত ছিলেন, সেই সময় আমার মনে হয় স্যারেরা আছেন, কিছু মনে করবেন না,